এই কানাডাতে এখন জামাতে ইসলাম হয়ে থেকে যাচ্ছে, বিএনপি হয়ে থেকে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে কিন্তু দরিদ্র ছেলে মেয়েদেরকে, জামাতে ইসলামের ছেলে মেয়েদেরকে হত্যা করে এখানে আসছে, মেরে আসছে। তো যারা এইভাবে পালাতে পেরেছে পালিয়েছে, কিন্তু সবাই তো পালাতে পারে নাই। এতদিন ছাত্রলীগ শয়তানি কাজ করতে করতে মনে করেছে তাদের ফেরাউনের পতন হবে না, সুতরাং ফেরাউনকে পূজা করে যায়, আরো মেরে যায়। কিন্তু এখন তো তারা গণপিটুনিতে নিজেরা মরবে না, তার পরিবারের সদস্য মারা পড়বে। যতদিন পর্যন্ত নিজের স্বাধীনতা অর্জনে নিজেরা যুদ্ধ না করবে, যতদিন মনে করবে অন্য দেশে সে স্বাধীন করে দেবে, কোনো দিন স্বাধীনতা পাবে না। এই যে এখন নিজেরা যুদ্ধ করছে, জীবন দিচ্ছে, এখন স্বাধীনতা আসছে ইনশাল্লাহ। আর 2-4 দিন শেষ হয়ে যায়। হাসিনা যাবে না, হাসিনার মরা বাপ এঠে এসে তুলে নিয়ে যাবে ওকে। সেনাবাহিনী বাইরে দাঁড় করিয়ে দিয়েছে। 46 ব্রিগেডের আমি আমার লাইভে ব্যাখ্যা করেছি যে স্বৈরাচারী শেখ হাসিনার একসময় এডিসি ছিল ব্রিগেডিয়ার জেনারেল ইমরান, একটা জাতীয় শয়তান, একটা বদমাস। এই বদমাসটাকে ওইখানে বসিয়েছে, এ গুলি করিয়েছে 46 ব্রিগেডে, ওই যে মাটিতে শুয়ে যে গুলিগুলো করেছে, এ করেছে, সমগ্র সেনাবাহিনী করে নেই। হাসিনা শেষ একটা চেষ্টা করছে, এন্ড শি নোজ ইট অলরেডি বাই হার্ট। কারণ সে যদি, আমি স্পষ্ট করে বলি, শেখ মুজিব পরিবারকে মারার সাথে কিন্তু খন্দকার মোস্তাকও ছিল আওয়ামী লীগের। কারণ শেখ মুজিবের ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনে, তার অপশাসনে, তার পরিবারের মানে ছেলেদের পরিবারের খুন খারাপি, ধর্ষণ, ব্যাংক লুট, মানুষ অত্যাচারিত হয়ে নাবিশ্বাস এক সময় ছাত্রলীগের বা আওয়ামী লীগের লোকজনও কিন্তু শেখ মুজিবের হত্যা করতে চেয়েছিল। একইভাবে এখন যদি সরাসরি শেখ হাসিনা চলে যায় ফ্লাই করে, সে কিন্তু চলে যেত ইতিমধ্যে। মাঝখানে কিন্তু আমি যখন আমার প্রথম ছাত্র আন্দোলন শুরুতে প্রথমে যখন বলেছিলাম হাসিনা পালিয়েছে, কথা কিন্তু মিথ্যা ছিল না। হাসিনা কিন্তু ঢাকা শহরে ছিল না, সেই ভারতের কি বলে আগরতলা বা কোথাও সীমান্তবর্তী কোনো জায়গায় থেকে সে ভাষণ দিয়েছে। তো মূল কথা হচ্ছে যে সে আবার ফিরে আসছে, মনে করছে স্ট্যাবিলাইজড হয়ে যাবে। যত দিন গেছে, যত রক্ত, যত ঝরিয়াছে প্রাণ, হাসিনার তত আকুণ্ঠ হইয়াছে তার জান কিন্তু নাকের আগায় চলে আসছে, তার নিঃশ্বাস তত, এখন তার নাকের আগায় দম। এই দম নিয়ে চিন্তা করছে, আমি যদি চলে যাই একলা, এই সন্ত্রাসী ছাত্রলীগ, যেই গুন্ডা বাহিনী আমি তৈরি করেছি, চাপাতি লীগ, হেলমেট বাহিনী, এরা তো কাউয়া কাদের, এদেরকে পিটিয়ে মেরে ফেলবে। কাউয়া কাদের এতদিন খুব ভাব করার চেষ্টা করেছে না, মেয়েদের সামনে আসলেই তার জনি ফুটে ওঠে, কিন্তু সে কাশি মারলে, হাসি মারলেই বোধহয় এই হার্ট অ্যাটাক হয়ে যাবে, হার্টের যন্ত্রপাতি বের হয়ে যাবে। কিন্তু এখন আবার কাউয়া কাদের হচ্ছে হার্ট একবার দেখা। এই কাউয়া কাদের সামনে যেই ছাত্রলীগে তার পোষা সাপগুলা বলছে ভুয়া ভুয়া ভুয়া, তখন কিন্তু কাউয়া কাদের মুখে থেকে ভাষণ বেরোচ্ছে না। এগুলো নিশ্চয়ই দেখেছেন। সুতরাং হাসিনা বুঝতে পারছে যদি একটা শোডাউন না করলে এই ছাত্রলীগের পিটিনিতে, কারণ এখানে আপনি আমাকে বলেন, যেসব ছাত্রলীগ দেশ ছাড়ার, তারা কিন্তু ইতিমধ্যে দেশ ছেড়ে চলে গেছে। তারা কানাডায় এসে, আমেরিকা এসে বলেছে আমরা বিএনপি করতাম, আমরা জামাতে ইসলাম করতাম, আমাদেরকে আওয়ামী লীগের অত্যাচার, এই দেখেন আমাদেরকে কিভাবে মেরেছে। সে যেই ছেলেটাকে মেরেছে তারই ছবিটাকেই এই দেশের মোটা মাথার বর্ডার সিকিউরিটিকে দেখাচ্ছে, এইভাবে ঢুকে যাচ্ছে, অ্যাসাইলাম ক্লেম করছে। এই কানাডাতে এখন জামাতে ইসলাম হয়ে থেকে যাচ্ছে, বিএনপি হয়ে থেকে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে কিন্তু দরিদ্র ছেলে মেয়েদেরকে, জামাতে ইসলামের ছেলেদেরকে হত্যা করে এখানে আসছে, মেরে আসছে। তো যারা এইভাবে পালাতে পেরেছে পালিয়েছে, কিন্তু সবাই তো পালাতে পারে নাই। এতদিন ছাত্রলীগ শয়তানি কাজ করতে করতে মনে করেছে তাদের ফেরাউনের পতন হবে না, সুতরাং ফেরাউনকে পূজা করে যায়, আরো মেরে যায়। কিন্তু এখন তো তারা গণপিটুনিতে নিজেরা মরবে না, তার পরিবারের সদস্য মারা পড়বে। কারণ বাংলাদেশে, আমি বারবার বলেছি, বাঙালি জাতি একটা জিনিস, একটা হচ্ছে এরা প্রশংসায় অতি, আরেকটা হচ্ছে নিষ্ঠুরতায় অতি। ছোট বাচ্চার মাথায় বুলেট যেতে পারে, যেই বাচ্চার বয়স মাত্র মাসে 1 বছর প্লাস, এখান দিয়ে বুলেট যেতে পারে। কিন্তু এখানে আজকেও স্বরাষ্ট্রমন্ত্রী, মানে এত কিছু হওয়ার পরেও আজকেও স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে পুলিশের গুলিতে কেউই মারা যায়নি। তাহলে কাদের গুলিতে মারা গেছে? এগুলা লিসেন, আমি যেখানে সরাসরি গত 4 বছর ধরে উন্মুক্ত ভাবে বলে আসছি, শেখ হাসিনাকে বলে আসছি ডায়রিয়া মাউথ, আর সেই ডায়রিয়া মাউথের টয়লেট পেপার, মানে আপনি এটা চিন্তা করার দরকার নেই, খুব একটা নোংরা জিনিস পিকচারটা, আমি আই ডোন্ট ওয়ান্ট ইউ টু পিকচার ইট, বাট এই ডায়রিয়া মাউথের টয়লেট পেপার হচ্ছে এগুলো সব মন্ত্রী মিনিস্টার, এগুলো সবগুলা, মানে এরা তো এত নিচু চরিত্রের দেশদ্রোহী। ওর মুখের থেকে কি বেরোলো সেটা নিয়ে কথা বলাটাও আমার জন্য সময় নষ্ট করা, বিকজ হি ইজ এ জম্বি, হি ইজ এ ডেড ম্যান ওয়াকিং রাইট নাও। আওয়ামী লীগের প্রতিটা মন্ত্রী মিনিস্টার হচ্ছে ডেড ম্যান ওয়াকিং, একটা মৃত মানুষ আর কয়টা দিন হেঁটে বেড়াচ্ছে, খাস বাংলায় বলতে গেলে যা হয়। এবং ওনাদের পদত্যাগের ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে আপনারা পদত্যাগ করবেন কিনা, বলছে যে প্রধানমন্ত্রী চাইলে আমরা পদত্যাগ করব। এই শুনেন, তো প্রধানমন্ত্রী চাইবে কিনা, আচ্ছা শুনেন, সেটাই তো বিষয়। 2020 যখন পুরো হাসিনাকে, তখন তো অন্য কোনো ইউটিউবার কেউ ছিল না, আমি শুরু করেছিলাম হাসিনার বিরুদ্ধে। তখন
ওই যখন চাপে নিয়ে আসলাম জেনারেল আজিজ বেইমানি যদি না করতো শেখ হাসিনার পতন হয়ে যেত, তখন কিন্তু শামীম ওসমানও লুকিয়ে লুকিয়ে থাকতো। শেখ হাসিনা কিন্তু আজকে গণভবনে পরশুদিন অমুক জায়গায় তরশুদিন অমুক জায়গায় থাকতো লুকিয়ে লুকিয়ে, কেউ জানতো না। তার মুখ কিন্তু কালো হয়ে গিয়েছিল। আবার যখন কিছুদিন আগে আমেরিকার সমানে বাংলাদেশে 2018 নির্বাচনের আগে আমেরিকান প্রতিনিধি বাংলাদেশ আসতে শুরু করলো, 2 দিন পরে পরে খুব চাপের মধ্যে ফেলে দিল, তখন তাদের বেআইনি মন্ত্রী, মানে আইনমন্ত্রী আর কি, আওয়ামী লীগের আইনমন্ত্রী, দেশের জন্য বেআইনি মন্ত্রী, সে বলল কি যদি কি বলে প্রধানমন্ত্রী ক্ষমতা হস্তান্তর করবেন, তার তো একটা প্রক্রিয়া আছে বলেই ফেলো, কিন্তু সারেন্ডার করে ফেললো। অনেক মন্ত্রী মিনিস্টারের মুখ ফসকে কিন্তু বেরিয়ে গেল যে তারা সরে যাচ্ছে। কিন্তু ভারত হচ্ছে, যুক্তরাষ্ট্র হচ্ছে একটা আরেকটা ইডিয়েট কান্ট্রি। এরা হচ্ছে গায়ে গতরে যুদ্ধ করে, ব্রেন দিয়ে যুদ্ধ করে না। রাশিয়া, চীন, এরা হচ্ছে ব্রেন দিয়ে যুদ্ধ করে, গায়ে গতরে যুদ্ধ করে না। আর প্রয়োজনে গায়ে গতরে যুদ্ধ করতে হলে যুদ্ধ করে। কিন্তু আমেরিকা গায়ে গতরে যুদ্ধ করতে করতে ওই কাউবয় হতে হতে সারা দুনিয়ার শক্তি এদের ছোট হয়ে গেছে। ভারতের অবস্থাও তাই। এরা এখন এই উপমহাদেশ কন্ট্রোল করার ক্ষমতা নাই যুক্তরাষ্ট্রের, তাই ওরা মনে করে আচ্ছা ঠিক আছে ভারতকে দিয়ে চালাই। তো ভারত ওদেরকে রিকোয়েস্ট করেছে, আমেরিকা তাদের অবস্থান থেকে সরে এসেছে। মুহূর্তের মাঝখানে হাসিনার জোয়ালায় শক্তি ফিরে আসছে, যেটাও কিন্তু আমি একটা লাইভে বলেছিলাম। সুতরাং এখনো যারা বলে আমাকে চিঠি পাঠায়, এদেরকে আমি রাগ করি যে কংগ্রেসের কয়জনের স্বাক্ষর সহকারে চিঠি আনছে, এসব ফালান্ত বকওয়াজ এগুলা করে করি আমাদের এই 15টা বছর কেটেছে। বারবার বলেছি নিজের দেশের উপর ভরসা নেই, মানে বলছি, আমি বারবার বলছি, আপনি সাক্ষী, আপনিও নিজেও সাক্ষী, আপনার অনুষ্ঠানে বলেছি, যতদিন পর্যন্ত নিজের স্বাধীনতা অর্জনে নিজেরা যুদ্ধ না করবে, যতদিন মনে করবে অন্য দেশে সে স্বাধীন করে দেবে, কোনো দিন স্বাধীনতা পাবে না। এই যে এখন নিজেরা যুদ্ধ করছে, জীবন দিচ্ছে, এখন স্বাধীনতা আসছে ইনশাল্লাহ। আর 2-4 দিন শেষ হয়ে যায়, হাসিনা যাবে না, হাসিনার মরা বাপ এঠে এসে তুলে নিয়ে যাবে ওকে। এইগুলো হচ্ছে লাস্টের শো একটা, যেন সবাইকে নিয়ে পালানোর একটা ডিসিপ্লিন ওয়েতে সবাই নিয়ে পালানোর সুযোগ পায়। এই জন্য একটা নেগোসিয়েশন চলছে রয়ের সাথে। ছাত্রলীগকে তো অন্য কোনো দেশ ভিসা দিবে না, টাকা পয়সার বিনিময়ে একটা নেগোসিয়েশন চলছে যে ছাত্রলীগের যারা হোমরা চোমরা আছে তাদেরকে যেন ভারতের প্লেনে নিয়ে ভারতে আসতে করে এই পচা মালগুলোকে যেন ওইখানে ফেলতে পারে। আর বাকি যারা আওয়ামী লীগের বাংলাদেশে লাখ লাখ ছেলে পেলে মারা পড়বে, এইটা কিছু করার নাই। আমরা দেখেও না দেখার ভান করবো, অন্যদিকে তাকিয়ে থাকবো, যেইভাবে আওয়ামী লীগ তাকিয়েছিল। তাহলে এই মানে কারা হাসিনার হয়ে কাজ করবে? এখন আর্মি যদি কাজ না করে, আর্মি গুলি ছুড়বে না, ঠিক আছে, পুলিশের মধ্যেও অনেকে পরিবর্তন আসছে, যদিও এটাও শোডাউন কিনা বা এটাও এক ধরনের খোলস বদলানো কিনা তা তো আমরা বুঝতে পারছি না। তাহলে কারা গুলি করবে? সেই হেমলেট বাহিনী বলি আমরা, আওয়ামী লীগ, যুবলীগ, এরাই তারাই গুলি করবে যাদের, আমি এক কথায় প্রশ্ন উত্তর দিয়ে দিই, তারাই গুলি করবে যাদের হারানোর কিছু নাই। আর কথাটার অর্থটা বুঝতে পেরেছেন? তারাই গুলি করবে যাদের আর হারানোর কিছু নাই, মানে তারা ইতিমধ্যে দেশের বাইরে বউ বাচ্চা টাকা পয়সা সব পাঠিয়ে দিয়েছে, এখন শুধুমাত্র গুলিটা করে সে পালাবে না। গুলি করে কয়জনকে মারবে? বাংলাদেশের কয় লাখ মানুষকে মারবে? এটাতে গুলি করে স্বাধীনতা আটকাতে পারবে? কারণ তাকে তো পালাতে হবে, তাকে তো নিরাপদ স্থানে যেতে হবে। আর যাদের হারানোর আছে, সেটা হোক সেনাবাহিনী, সেনা প্রধান বলে দিয়েছে বাংলাদেশ গুলি করবে না, যারাই ডিসিপ্লিন ভঙ্গ করবে তাদের ফায়ারিং স্কোয়াডে অথবা ফাঁসিতে ঝুলবে। যারা আওয়ামী লীগের হয়ে, বহুত আওয়ামী লীগের জেনারেল আছে, ওই যে 21 লং কোর্সের জেনারেল আমিন আছে, আনসার বিডিপির ডিজি, 11 পদাতিক ডিভিশনের আরেক 21 লং কোর্সের আরেক অফিসার আছে মামুন, ও হচ্ছে আওয়ামী লীগার। সেনা সদরে বসে ইয়েস আমাদের সরকার, আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসছে, এটা হচ্ছে 2018 নির্বাচনের আগে সে বলেছিল। আমার সামনে সাক্ষী, সামনে আছে চক্ষুর সাক্ষী, শোনা কথা না। তো তারা কি কোথায় ছাড়া পাবে? এরা ছাড়া পাবে না। জাতির ইতিহাসে এদের কলঙ্ক লেখা হয়ে গেছে। সুতরাং যাদেরকে বউ বাচ্চা নিয়ে বাংলাদেশে থাকতে হবে, তারা তো গুলি চালাতে পারবে না, চাইলেও পারবে না। হাসিনা যদি নির্দেশ দেয় এই গুলি চালাও, তোমার আমি প্রমোশন দিয়ে এখান থেকে এনে তুলছি, তুমি না আমার বাসায় চাকর ছিল, তুমি 400 কোটির মালিক হইছো। ওই যে হাসিনা বলছে না তার বাসার চাকর 400 কোটি টাকার মালিক হয়েছে, এরকম রাস্তার টোকা এদেরকে চাকর বাকর তুলেই তো সে পুলিশে বানাইছে, মানে কোটি কোটি টাকা। এইসব অশিক্ষিত মূর্খদেরকে, যারা কোনো পড়াশোনা করে নাই, এরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছাত্র ছাত্রীর সাথে বেয়াদবি করে তাদের গায়ে হাত তুলে, এই গোলামের বাচ্চারা। সুতরাং হাসিনা যদি এদেরকে আদেশও দেয় যে তোমরা গুলি করো, তারা চিন্তা করবে আমার বউ বাচ্চা, আমি বাসায় গিয়ে দেখবো আমার বউ বাচ্চা মেরে ফেলছে জনতা। এবং তারপরে আমাকে ইউনিফর্ম ছিঁড়ে টেনে, এই যে ইতিমধ্যে কত ভিডিও দেখেছেন না, পুলিশের লাশ পড়ে আছে বেয়ারিশ লাশের মতো, পুলিশের লাশ পড়ে থাকবে। আজকে ভিডিও দেখেছি
পুলিশ আর বিজিবি আত্মরক্ষার জন্য থানার ভিতরে পাওয়া যাচ্ছে ছাত্র জনতা দেখে। এটা তো মাত্র শুরু, এটা তো মাত্র শুরু। সুতরাং ওই দিন শেষ, এটা হচ্ছে লাস্ট একটা শোডাউন, এটা হচ্ছে বাই বাই দুনিয়া আমরা ছিলাম কিন্তু। আচ্ছা, আপনার কাছে শুনতে চাই যে এই যে আর্মি যে কথাটা বলেছে আর একটাও মানে তারা কোনো গুলি করবে না বা এরকম পজিশনে যাবে না, এটা কি আসলে সেনাপ্রধান কি চাপের মুখে করেছে যে হয়তো সেনা বিদ্রোহ হইতে পারে নিজেদের মধ্যে? আর কারণ ওনার তো উভয় কুল, ওনার একদিকে হচ্ছে আত্মীয়কে বাঁচানো, আরেকদিকে হচ্ছে ওনার মানে যে সেনাবাহিনী পুরো বাহিনীর দিকে তাকানো। 100% কারেক্ট, কোন 100% চাপের মুখে উনি কাজ করছে? উনি কিন্তু নিজের থেকে এসে ওনাকে খয়রাতি সেনা প্রধানের র্যাঙ্কটা দেওয়াই হয়েছে। উনি কিন্তু প্রফেশনাল প্রতিযোগিতায় সেনা প্রধান হন নাই। কারণ ওনার সাথে আমি চাকরি করেছি, আমি বলেছি, আমি যখন 11 পদাতিক ডিভিশনে এডিসি ছিলাম তখন উনি ছিলেন এনসিওজ একাডেমিতে ইনস্ট্রাক্টর। তখন উনি আমাকে দেখে বলেছিলেন, এক জায়গায় দেখা হতে, দেলোয়ার ভাই তোমাদেরই তো সব ক্ষমতা। তো এখন ওনাদের অনেক ক্ষমতা, আমি তো ক্ষমতাধর ব্যক্তি কখনোই ছিলাম না, আমার ক্ষমতা হচ্ছে আল্লাহর রহমতে এখানে। আর ওনাদের ক্ষমতা উনি পেয়েছেন। তো বাংলাদেশের সেনাবাহিনীর অনেক যোগ্য প্রফেশনাল অফিসারদেরকে বাদ দিয়ে ওনার কোর্সেরই লেফটেন্যান্ট জেনারেল মতিউর অত্যন্ত প্রফেশনাল দেশপ্রেমিক একজন উজ্জ্বল নক্ষত্র, ওনাকে বাদ দিয়ে উনি যেহেতু ক্ষমতায় আসলে দেশ এবং জনগণের পক্ষে কাজ করবে, সশস্ত্র বাহিনীর পক্ষে কাজ করবে, এই জন্য হাসিনা তাকে সেনাপ্রধানই বানান নাই। একটার পর একটা বদমাইশকে, চোর বদমাইশকে বানিয়েছে। যেমন আজিদের মতো একটা অপদার্থকে, যেমন শফিউদ্দিনের মতো একটা ক্যারেক্টারলেস একটা জয় বাংলা সেনাপ্রধান, তাকে বানিয়েছে। আর তারপরে বানিয়েছে আত্মীয়। উনি কিন্তু ব্যক্তিগতভাবে জেনারেল ওয়াকার কিন্তু খারাপ মানুষ না, আমি যেটা সত্যি সেটা বলবো। উনি ব্যক্তিগতভাবে অত্যন্ত ভদ্র, স্বল্পভাষী, অমায়িক একটা ভদ্রের ব্যবহারের মানুষ। কিন্তু ভালো ভদ্র ব্যবহারের মানুষ হলেই যদি একটা সব জায়গায় বসানো যেত, তাহলে আমাদের সব এলাকার মসজিদের ইমাম সাহেবকে আমরা প্রধানমন্ত্রী বানিয়ে দিই, আমরা মসজিদের ইমাম সাহেবকে আমরা সেনাপ্রধান বানিয়ে দিই। যদি ভালো মানুষই একমাত্র কি বলে রিকোয়ারমেন্ট হতো সেনাপ্রধান হওয়ার বা প্রধানমন্ত্রী হওয়ার, ভালো মানুষ হতে হবে, কিন্তু তার বাইরেও নেতৃত্বের গুণাবলী থাকতে হবে, তার বাইরে চরিত্রের গুণাবলী থাকতে হবে, তার বাইরে এমন বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে যে সে সেটার কেপেবল। ওনাকে সকল সেই ডিসকোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও ওনাকে আত্মীয়তার সুবাদে ওনাকে এখানে বসানো হয়েছে। তো ওনার কাছ থেকে ভালো কিছু আমি আশা করি নাই। তবে ওনার জায়গায় যদি আজকে জেনারেল আকবর থাকতো, ওই কিলার ডিজিএফআই ছিল, মাঝখানে কিন্তু এই যখন সেনা সদরের মিটিং চলছে তখন কিন্তু ঢাকা শহরে সেনানিবাসে কিন্তু একটা গন্ডগোল করার চেষ্টা করেছিল, কারণ তার স্বপ্ন ছিল শেখ হাসিনা তাকে সেনাপ্রধান বানাবে। সে কিন্তু বিচারপতি সিনহা থেকে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে দেশ ছাড়া করেছে লেফটেন্যান্ট জেনারেল আকবর, কিন্তু লাভ হলো না। শেখ হাসিনা তাকে ব্যবহার করে টয়লেট পেপার মতো ফেলে দিয়েছে। সে আবার মনে করেছে একটু লাইমলাইটে আসবে, আবার কি একটা হয়ে যাবে, সে আসছিল। কিন্তু আজকে জেনারেল ওয়াকারের জায়গায় যদি জেনারেল আকবর থাকতো, ঢাকার রাস্তায়, বাংলাদেশের রাস্তায় লাখ লাখ লাশ পড়ে যেত। সুতরাং থ্যাংক গড, আল্লাহর রহমত যে মেজর জেনারেল ওয়াকারের মতো একটা মানুষ সেনাপ্রধান হয়েছে, এটাও কিন্তু একটা আল্লাহর রহমত। আপনার বুঝবেন না কোথায় সেটা আর্মির জন্য ভালো হতো যে প্রশংসা আর্মি বাইরের দেশে মানে অর্জন করে এসেছে, নিজের দেশকে রক্ষা না করলে সে আর্মি কি হতো বিশ্বের কাছে, কি মানে কিভাবে ইয়ে করতো। তারপরে জাতিসংঘের একটা মিশনের বিষয় আছে, তো সে আর্মির গ্রহণযোগ্যতা নিয়েই তো প্রশ্ন উঠতো সারা বিশ্বে। 100% কারেক্ট। আপনি আগে যে প্রশ্নটা করেছেন উত্তরটা শেষ করে আমি আপনার জাতিসংঘের মিশনটাই চলে যাব। আমি উনি চাপে পড়েই করেছেন, আদারওয়াইজ হাসিনা যা বলতেন উনি করতেন। উনি কি করতেন, কাজটা আরো খারাপ হতো। উনি বাইরে দাঁড়িয়ে থাকতেন, গুলি করতেন না, নীরব ভূমিকা পালন করতেন। কিন্তু ওনার সামনে যেটা করছিল ওই সামরিক বাহিনী নামানোর পরে কারফিউ দিয়ে, উনি যেই বোকার মতো কাজটা করছিলেন, যেহেতু ওনার প্রফেশনাল জ্ঞানটা নাই, মাথায় বুদ্ধি কম, তো উনি সেনাবাহিনী বাইরে দাঁড় করিয়ে দিয়েছে। 46 ব্রিগেডের আমি আমার লাইভে ব্যাখ্যা করেছি যে স্বৈরাচারী শেখ হাসিনার একসময় এডিসি ছিল ব্রিগেডিয়ার জেনারেল ইমরান, একটা জাতীয় শয়তান, একটা বদমাস। এই বদমাসটাকে ওইখানে বসিয়েছে, এ গুলি করিয়েছে 46 ব্রিগেডে, ওই যে মাটিতে শুয়ে যে গুলিগুলো করেছে, এ করেছে, সমগ্র সেনাবাহিনী করেনি। উনি তাকে দেখতে, ওনার সামনে পুলিশ, ছাত্রলীগ এবং র গুলি করছিল, সমস্ত দায়ভার কিন্তু আসছে সেনাবাহিনীর উপর। ইতিমধ্যে সারা পৃথিবীর সামনে কিন্তু সেনাবাহিনীর উপরেই দায়ভার আসছে, মানে হাসিনা সেনাবাহিনীর কাঁধের উপর বন্দুক রেখে জনতার উপরে গুলি করছিল, ছাত্রছাত্রীর উপরে। এই জিনিসটা এই